স্বাগত 18 বাংলার নিয়মিত আয়োজন সময়ের সাথে অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি আইভি আক্তার। আজকের আয়োজনে থাকছে সমসাময়িক নানা বিষয়, বিশেষ প্রতিবেদন এবং অতিথি আড্ডা। সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার গুরুত্ব কতটা, জ্ঞান ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনে কেমন শিক্ষা ব্যবস্থা প্রয়োজন, শিক্ষা কমিশন গঠন কেন সময়ের দাবি, এসব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান। দেশ গঠনের মূল শক্তি শিক্ষা, আর সেই শিক্ষা যদি হয় নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত, তবেই গড়ে উঠতে পারে একটি জ্ঞানভিত্তিক ও মানবিক বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরতে রাজধানীর ড্যাফোডিল টাওয়ার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত এই সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। যদি একটা দায়িত্ব বা ক্ষমতা বহনকারী একজন মানুষের যদি নৈতিক মানদণ্ডটা ঠিক না থাকে, তাহলে তা কিন্তু একসময় না একসময় ধরা পড়ে এবং তার জন্য কিন্তু তাকে কোনো না কোনোভাবে শুধু তাকেই পেনাল্টি দিতে হয় না, তিনি যেই প্রতিষ্ঠানের দায়িত্বে থাকেন গোটা প্রতিষ্ঠানকেই ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হক, ডক্টর মোহাম্মদ সবুর খান এবং ASM আব্দুল হালিম। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সহসভাপতি প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদার। বাংলাদেশ ছাত্রকল্যাণ যে শিক্ষা কমিশন নিয়ে আন্দোলন করে যাচ্ছে, এটা যদি হয় এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে, যারা শিক্ষা নিয়ে ব্যবসা করেন তাদের উপকার হবে, কিন্তু ট্রাস্টের কোনো উপকার হবে না, দেশের উপকার হবে। সেই দেশের উপকারের জন্য আজকে 30 বছর যাবত আমি একটা স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশনের জন্য সংগ্রাম করে যাচ্ছি। সেমিনার শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি 2026 প্রদান করা হয়। নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম, এই তিনের সমন্বয়ে গড়ে উঠতে পারে আগামীর বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে প্রয়োজন শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, এমন প্রত্যাশাই উঠে আসে জাতীয় সেমিনার থেকে। শুধু ভালো ফলাফল নয়, একজন সত্যিকারের মানুষ হয়ে ওঠার জন্য প্রয়োজন নৈতিক শিক্ষা, মানবিকতা ও মূল্যবোধের চর্চা। সেই লক্ষ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতা ও নৈতিক সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী আয়োজন করেছে শিক্ষা বিষয়ক মাসিক পত্রিকা এডুকেশন ওয়াচ। বর্তমান প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এই বাস্তবতা বিবেচনায় শিক্ষার্থীদের মাঝে সততা, দায়িত্ববোধ ও নৈতিক সচেতনতা গড়ে তুলতে শিক্ষা বিষয়ক মাসিক পত্রিকা এডুকেশন ওয়াচ আয়োজন করেছে নৈতিক শিক্ষা কুইজ 2026 শীর্ষক ব্যতিক্রমী আয়োজন। রাজধানীর সুবহানবাগে অবস্থিত ভুইয়া একাডেমিতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার মূল পর্ব। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি পরিচালনা করেন এডুকেশন ওয়াচ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান। পরবর্তীতে ড্যাফোডিল প্লাজা 71 মিলনায়তনে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর MA হালিম পাটোয়ারি এবং প্রিন্সিপাল নূরে আলম তালুকদার সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। জ্ঞান নয়, মূল্যবোধই আসল শক্তি, এই স্লোগানকে ধারণ করে আয়োজিত এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিল বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট। শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধ ও দক্ষ মানব সম্পদ গঠনের প্রত্যয়ে 18 বছর পূর্ণ করে 19 বছরে পদার্পণ করেছে দেশের জনপ্রিয় শিক্ষা বিষয়ক মাসিক পত্রিকা এডুকেশন ওয়াচ। এই উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল শিক্ষা সংলাপ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক আয়োজন। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত হয় শিক্ষা বিষয়ক জনপ্রিয় মাসিক পত্রিকা এডুকেশন ওয়াচের 19 বছরের পদার্পণ অনুষ্ঠান। শিক্ষা সংলাপ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজনটি।
অনুষ্ঠানে অংশ নেয় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং শিক্ষানুরাগীরা। শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা ও উত্তরণের উপায় শীর্ষক বিশেষ শিক্ষা সংলাপে বক্তারা দেশের বর্তমান শিক্ষা সংকট, দক্ষতাভিত্তিক শিক্ষা, নৈতিক মূল্যবোধের চর্চা এবং মানবিক শিক্ষা বিস্তারের উপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, শুধুমাত্র পরীক্ষা নির্ভর শিক্ষা নয়, প্রয়োজন সৃজনশীল, মানবিক ও বাস্তবমুখী দক্ষতা অর্জনের পরিবেশ নিশ্চিত করা। 19 বছরে পদার্পণের এই আয়োজনকে স্মরণীয় করে রাখতে শিক্ষা, গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনের গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ আয়োজনে সহযোগী হিসেবে ছিল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট এবং ইউসিসি গ্রুপ। পুরো আয়োজন জুড়ে ছিল শিক্ষা নিয়ে ভাবনা, মূল্যবোধের চর্চা এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়। ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাসে বাংলাদেশ বিশ্বের বুকে এক অনন্য নাম। সেই মহান চেতনাকে ধারণ করে মাতৃভাষা সংরক্ষণ, গবেষণা এবং বিশ্বব্যাপী ভাষার বৈচিত্র্য রক্ষার কাজ করছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম, আমি আইভি আক্তার সকলকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ আলোচনায়। আলোচ্য বিষয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, অর্জন, সীমাবদ্ধতা ও প্রত্যাশা। আজকের এই বিশেষ আয়োজনে আমরা জানার চেষ্টা করব প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য অর্জন কি, কোথায় রয়েছে সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনাই বা কী। এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং বাংলা একাডেমির নির্বাহী পরিষদের সদস্য। স্যার, আপনাকে এটিএন বাংলার স্টুডিওতে স্বাগত। আপনাকে ধন্যবাদ এবং যারা দেখছেন তাদেরকেও। স্যার, শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল এবং বর্তমানে প্রতিষ্ঠানটি কোন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করছে? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধান কাজ হচ্ছে বিশ্বের যত ভাষা আছে এই ভাষা নিয়ে গবেষণা করা, সংরক্ষণ করা, যেসব ভাষা হারিয়ে যাচ্ছে, প্রচার প্রসার এবং এই ভাষাকে মানোন্নয়ন করা। বিশ্বে প্রায় 7,000-এর বেশি ভাষা আছে। এই ভাষার অনেক ভাষাই কিন্তু বিলীন হওয়ার পথে, কারণ তাদের লিপি নেই, মৌখিকভাবে তারা ব্যবহার করছে, পাঠ্যপুস্তকে ব্যবহৃত হচ্ছে না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তাদের ভাষা পড়ানো হচ্ছে না। সব কিছু মিলে তাদের ভাষাগুলো আসলে বিলুপ্ত প্রায়। বলা হয়েছে যে আগামী 50 বছরে প্রায় পৃথিবী থেকে 90% ভাষা হারিয়ে যাবে। তা এই যে অবস্থা, এই অবস্থা উত্তরণের উপায় হচ্ছে ভাষা গবেষণা করা, সেই ভাষা সংরক্ষণ করা এবং সেই ভাষাকে পরিকল্পনা করে নীতির মাধ্যমে সেটি টিকিয়ে রাখা। এটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কাজ। আরেকটি হলো যে বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, বাংলা ভাষা যাতে বিশ্বের বুকে ছড়িয়ে পড়ে এবং আরও বিভিন্ন জায়গায় যাতে এই ভাষা ভালোভাবে ব্যবহৃত হয়, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা। স্যার, আরও জানতে চাচ্ছিলাম যে এই প্রতিষ্ঠানে বর্তমানে কি ধরনের কার্যক্রম আসলে পরিচালনা করছে? বর্তমানে বিভিন্ন কাজকর্ম হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে, বিশেষ করে ভাষা ভিত্তিক যত কার্যক্রম আছে। বাংলাদেশে যদি বলা হয় যে প্রধান ভাষা পরিকল্পনা প্রতিষ্ঠান কোনটি, তাহলে অবশ্যই কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। তো কাজেই এখানে যদি আমি একটি একটি করে বলি, যেমন বাংলাদেশে বাংলাসহ 41টি ভাষা আছে, তার মধ্যে 14টি ভাষা ক্ষুদ্র নৃগোষ্ঠীর, 40টির মধ্যে 14টি ভাষা বিপন্নের পথে, সেই ভাষাগুলো নিয়ে কাজ হচ্ছে। তারপরে এই ভাষা সংরক্ষণ করা হচ্ছে, ল্যাঙ্গুয়েজ ডকুমেন্টেশন করা হচ্ছে। একই সাথেই বিশ্বের বিভিন্ন দেশের যে ভাষা কি অবস্থায় আছে সেগুলো একটি তালিকা করা এবং সেই ভাষার যাতে আমরা কাজ করতে পারি সেটি বিভিন্ন দেশের সাথে একটি এমইউ বা চুক্তি হচ্ছে। তারপরে এই বাংলা ভাষাকে প্রচার এবং প্রসারের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার জন্য এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কাজ করছে।
আমাদের একটি প্রকাশনা আছে, সেখানে অনুবাদের উপর বিভিন্ন কাজ হচ্ছে। অনুবাদ একটি সেল কিছুদিনের মধ্যেই গঠিত হবে, সেই কাজও কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট করছে। মাতৃভাষা ইনস্টিটিউটের ভাষা সংরক্ষণ হয়, গবেষণা হয়, একই সাথে এই প্রতিষ্ঠানে কিন্তু ভাষার জাদুঘর আছে। সেখানে 193টি দেশের ভাষার সংবলিত তথ্যপত্র আছে, লিখনিত আর্কাইভ আছে, এখানে একটি বড় গ্রন্থাগার আছে। এই ধরনের বিভিন্ন বিষয়, অর্থাৎ ভাষা ভিত্তিক যত গবেষণার দরকার সেই সংক্রান্ত কাজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে হচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মোটা দাগের সীমাবদ্ধতাগুলো কি কি? যেটা আমি এখন উল্লেখ করলাম, এক নম্বর হচ্ছে যে বাজেট ঘাটতি আছে, 2 নম্বর হলো লোকবল কম আছে, 3 নম্বর হলো আন্তর্জাতিক বলয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট যেভাবে কাজ করার কথা সেই কাজ হচ্ছে না, সেটি আরও বাড়াতে হবে, সেটা একটা সীমাবদ্ধতা। আরেকটি হলো যে গবেষকদের যদি আমরা এখানে সম্পৃক্ত করতে না পারি তাহলে এই প্রতিষ্ঠান আসলে তেমনটা গতি পাবে না। গবেষক বলতে আমি বোঝাচ্ছি যে শুধু বাংলাদেশের গবেষক না, সেই অস্ট্রেলিয়ার আদিবাসীদের মধ্যে যে ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে, অথবা আমেরিকার রেড ইন্ডিয়ানদের ভাষা হারিয়ে যাচ্ছে, সেইখানে যে গবেষক যারা কাজ করছেন তাদেরকেও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সাথে সম্পৃক্ত করতে হবে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে যারা গবেষক, যারা ভাষা নিয়ে কাজ করছে, সংস্কৃতি নিয়ে কাজ করছেন, তাদেরকে এই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত করতে হবে। যদি করা যায় তাহলে এই প্রতিষ্ঠান তার গতি বৃদ্ধি করতে পারবে, না হলে যে সীমাবদ্ধতার কথা আমরা বলছি সেটি রয়ে যাবে। স্যার, এর পরবর্তীতে জানতে চাচ্ছি বিলুপ্তপ্রায় বা ঝুঁকিতে থাকা যে সকল ভাষা রয়েছে সেগুলো সংরক্ষণে কি ধরনের কাজ চলছে, এবং একই সঙ্গে জানতে চাচ্ছি গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অবদান বা অগ্রগতি কতটুকু? বাংলাদেশে বাংলা সহ 41টি ভাষা আছে, তার মানে 40টি ভাষা কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠীর। এই 40টি ভাষার মধ্যে 14টি ভাষায় বিপন্ন অবস্থায় আছে। এসব ভাষার লিখিত রূপ নেই, এই প্রজন্মের যারা সদস্য তারা এই ভাষা ব্যবহার করে না, এবং গবেষক বা যারা লেখেন তারাও এই ভাষা সম্পর্কে অনেকটা জানেন না, এরকম ভাষা আছে। যেমন রেংমিটচা ভাষার কথা যদি বলি, মাত্র 6 জন ভাষী আছে যারা কথা বলতে পারে, সেই বান্দরবানের আলীকদম প্রত্যন্ত অঞ্চলে তারা থাকে। এরকম কন্দ ভাষা আছে সিলেটের। তো যে ভাষাগুলো এই ভাষাগুলো হারিয়ে যাচ্ছে। তো এসব ভাষা নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রধান কাজ হচ্ছে ভাষা সংরক্ষণ করা। তো আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বর্তমানে যে ভাষাগুলো বিপন্ন, অতি বিপন্ন, সেই ভাষাগুলো নিয়ে কাজ করছে, এবং একের পর এক ধারাবাহিকভাবে তাদের উপাত্ত সংগ্রহ করা হচ্ছে, তাদের ভাষার ধরনটা কেমন সেটি দেখা হচ্ছে, কেন এই ভাষা তারা ব্যবহার করছে না, কেন হারিয়ে যাচ্ছে সেই কারণগুলো উল্লেখ করা হচ্ছে, এবং কিভাবে পরিকল্পনা বা ভাষার নীতি করলে এই ভাষাগুলো টিকে রাখা যাবে সেটি নিয়ে কাজ করছে, এবং প্রশিক্ষণ কিভাবে দেওয়া যায় তাদের এই ভাষার মধ্যে। যেমন আমরা খাড়িয়া ভাষায় দেখেছি যে মাত্র 4 জন ভাষী আছে, তারা অনর্গল কথা বলতে পারে, কিন্তু এই প্রজন্ম কিন্তু ভাষা ব্যবহার করছেন না। তখন আমরা একটি সমাজে বসে সবাইকে ওই মানে সম্প্রদায়ের যারা আছে তাদেরকে নিয়ে একটা প্রতিষ্ঠানে বসেছি, বসার পরে যারা 4 জন আছে কথা বলতে পারে তাদের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এভাবে ভাষাকে টিকিয়ে রাখার একটি প্রচেষ্টা কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আছে। এই কাজগুলো এখনও চলমান আছে, এবং আমরা লোকবল বা অর্থনৈতিক সীমাবদ্ধতা, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আমরা পর্যায়ক্রমে এই কাজগুলো করছি। তবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এই যদি ভবিষ্যতে কোনো পরিকল্পনা, বৃহৎ পরিকল্পনা নিয়ে এই কাজগুলো করতে পারে, তাহলে আন্তর্জাতিক বলয়ে যে ভাষাগুলো সংরক্ষণ করা দরকার শুধু আমাদের দেশে নয়, সেই ভাষাগুলো তাহলে আমরা হয়তো সংরক্ষণ করতে পারবো। আরেকটি বিষয় হলো যে বাংলাদেশের নৃভাষা বৈজ্ঞানিক সমীক্ষা, এই প্রকল্পটা নেওয়া হয়েছিল 2013 সালে, সেটি আর আলোর মুখ দেখেনি। আমি দায়িত্ব নেওয়ার পরে মন্ত্রণালয়ে সেই প্রকল্প জমা দিয়েছি। এই প্রকল্প যদি আমরা পাই তাহলে এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে যে ভাষাগুলো হারিয়ে যাচ্ছে
পুরো ভাষার একটা চিত্র আমরা পাবো। সেই সাথে এই ভাষাগুলো যাতে সংরক্ষণ করা যায়, যাতে আবার ফিরিয়ে আনা যায়, ওই জনসমষ্টি যাতে ব্যবহার করে, সেই উদ্যোগ আমরা আসলে নিতে পারবো। স্যার, এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। একটি হচ্ছে বাংলাদেশের উপভাষা নিয়ে কাজ করার, অর্থাৎ যত উপভাষা আছে সেটা একটি সমীক্ষার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা, এক। 2 নম্বর হচ্ছে যে নৃভাষা বৈজ্ঞানিক সমীক্ষা, অর্থাৎ ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে গবেষণা করা। আরেকটি হলো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফর ডিপ্লোমেট, অর্থাৎ যে সব বিদেশিরা ডিপ্লোমেটটা এই দেশে আসেন তাদের বাংলা ভাষা শেখা জরুরি, তাদের জন্য সেই কোর্স চালু হবে। আরেকটি হলো যে বাংলাদেশে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে এ দেশের জনগণ গিয়ে কাজকর্ম করে বিভিন্নভাবে, ছেলেমেয়েরা পড়ালেখা করতে যান, শিক্ষার্থী যারা আছে, গবেষক যারা আছেন, তাদের জন্য বিদেশি ভাষা শেখাটা আমাদের জরুরি। যেমন চীনা ভাষা এখন খুবই অল ওভার দ্য ওয়ার্ল্ড খুব পপুলার, এরকম জাপানিজ ভাষা, কোরিয়ান ভাষা, জার্মানি, এই ভাষাগুলো আমরা শিক্ষা দেবো এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে, সেই প্রশিক্ষণ কোর্স চালু হবে। আরেকটি হলো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফর ফরেনার্স, যেসব বিদেশি এদেশে থাকেন তাদের জন্য এই কোর্সটা চালু হবে। এটি হবে আমাদের বড় কাজ। আরেকটি হলো যে আমরা গবেষণা খাতে যে ফেলোশিপটা দেই সেইখানে আরও কাজ করতে হবে এবং সেখানে আমরা আরও টাকা বা অর্থ বাড়াবো। আরেকটি হলো যে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে, যেমন প্রাথমিক স্কুল থেকে শুরু করে এখানে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীরা যাতে এখানে আসে, তারা দেখতে পারে, কেউ কেউ গবেষণায় অংশগ্রহণ করতে পারে, এই জন্য তাদের অংশগ্রহণটা আমরা বৃদ্ধি করব। তার মানে হচ্ছে প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, তারপর সিম্পোজিয়াম, এই কাজগুলো আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পক্ষ থেকে করব এবং ভবিষ্যতে এই সংক্রান্ত কাজ আরও বৃদ্ধির মাধ্যমে এই প্রতিষ্ঠানের যে গতিশীলতা সেটা বৃদ্ধি পাবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, এবং যারা আজকে এই অনুষ্ঠান দেখলেন তাদের সবার প্রতি ভালোবাসা এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পক্ষ থেকে শ্রদ্ধা এবং সালাম। বাংলা নববর্ষ মানেই বাঙালির প্রাণের উৎসব, আনন্দ আর সংস্কৃতির মিলন মেলা। এই উৎসবকে ঘিরে রাজধানীর আইডিয়াল কমার্স কলেজ আয়োজন করে নববর্ষ উদযাপন। আইডিয়াল কমার্স কলেজে অনুষ্ঠিত হলো নববর্ষ উদযাপন। দিনব্যাপী এই আয়োজনে ছিল কোরাস সঙ্গীত, একক গান, নৃত্য এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় এসো হে বৈশাখ, নোঙর তোলো তোলো, আইলোরে বৈশাখ সহ নানা জনপ্রিয় বাংলা গান ও নৃত্য পরিবেশনা। রঙিন পোশাক, বৈশাখী সাজ আর প্রাণবন্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস ছিল উৎসব মুখর। শিক্ষার্থীরা বলেন, এমন আয়োজন তাদের মাঝে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সচেতনতা ও ভালোবাসা আরও বাড়িয়ে তোলে। কলেজ কর্তৃপক্ষ জানায়, পাঠ্য বইয়ের পাশাপাশি সাংস্কৃতিক চর্চাও শিক্ষার্থীদের মানবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলা সংস্কৃতির আবহে উৎসবমুখর এই আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় আইডিয়াল কমার্স কলেজ পরিবার। সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্মকে দেশীয় ঐতিহ্যের সাথে সম্পৃক্ত করার এমন আয়োজন প্রশংসা কুড়িয়েছে সবার। বাংলা নববর্ষ মানেই বাঙালির হাজার বছরের ঐতিহ্য আর সংস্কৃতির মিলন মেলা। সেই আনন্দ আর বর্ণাঢ্য আয়োজনকে ঘিরে রাজধানীর বছিলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ IISC এর বৈশাখী মেলা ও নববর্ষ উদযাপন অনুষ্ঠান। বৈশাখীর রঙে রঙিন IISC বৈছিলা ক্যাম্পাস। বাংলা সংস্কৃতি, আনন্দ আর উৎসবে মুখর ছিল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ IISC মোহাম্মদপুর বছিলা ক্যাম্পাস। পহেলা বৈশাখ উপলক্ষে 14 এপ্রিল আয়োজিত হয় এক বর্ণাঢ্য বৈশাখী মেলা, যেখানে মিলেছিল ঐতিহ্য, সংস্কৃতি আর আনন্দের এক অনন্য মেলা। দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে ছিল উৎসবের আমেজ। দেশীয় খাবারের স্টল, হাতে তৈরি নান্দনিক পণ্য, গ্রামীণ ঐতিহ্যের নানা উপস্থাপনা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান মুগ্ধ করে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের।
এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া হয় বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি আর অসাম্প্রদায়িক চেতনার বার্তা। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলা এই উৎসব হয়ে ওঠে এক প্রাণের মিলন মেলা। ঐতিহ্যের ছোঁয়ায়, আনন্দের ছন্দে বৈশাখীর এই আয়োজন যেন ছড়িয়ে দেয় সম্প্রীতি, ভালোবাসা আর বাঙালিয়ানার সৌন্দর্য। একজন শিক্ষক, গবেষক, শিক্ষানায়ক এবং স্বপ্ন নির্মাতা প্রফেসর ডক্টর এইচ.এম. অলিউল্লাহ। দীর্ঘ কর্মজীবনে তিনি শুধু পাঠদানেই সীমাবদ্ধ থাকেননি, বরং শিক্ষার মানোন্নয়ন, বিজ্ঞান চর্চা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার বিকাশে রেখে গেছেন অনন্য অবদান। একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি গড়ে তোলেন স্বপ্ন, জাগিয়ে তোলেন সম্ভাবনা। তেমনই একজন আলোকিত মানুষ প্রফেসর ডক্টর এইচ.এম. অলিউল্লাহ। পটুয়াখালী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া এই গুণী মানুষটি শৈশব থেকেই ছিলেন মেধাবী ও অধ্যবসায়ী। গ্রামের সাধারণ পরিবেশ থেকে উঠে এসে জ্ঞানের আলোয় আলোকিত করেছেন হাজারো শিক্ষার্থীর জীবন। শিক্ষা জীবনের প্রতিটি ধাপেই তিনি রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। পদার্থবিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেকে গড়ে তুলেছেন একজন দক্ষ শিক্ষক, গবেষক ও শিক্ষানায়ক হিসেবে। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে যোগদানের পর তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না, ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, অভিভাবক। শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসারে তিনি নিরলস কাজ করে গেছেন। বিজ্ঞানমনস্ক এই শিক্ষাবিদ গবেষণা ও উচ্চশিক্ষার ক্ষেত্রেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। দেশের শিক্ষা ও জ্বালানি খাত নিয়ে তার চিন্তা ও গবেষণা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। একজন সত্যিকারের শিক্ষক কখনো হারিয়ে যান না, তিনি বেঁচে থাকেন তার কর্মে, তার শিক্ষার্থীদের হৃদয়ে আর সমাজের অগ্রগতির প্রতিটি ধাপে। প্রফেসর ডক্টর এইচ.এম. অলিউল্লাহ একজন শিক্ষক, একজন স্বপ্ন নির্মাতা। মেধা বিকাশে ব্যতিক্রমী আয়োজন, বাংলা ভাষা ও জীববিজ্ঞানে সেরাদের সম্মাননা দিল ইউসিসি ও ইউনিক। ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্নবাজ শিক্ষার্থীদের নিয়ে 18 বাংলার সময়ের সাথে অনুষ্ঠানে আজ থাকছে বিশেষ প্রতিবেদন। মেধা, মনন আর স্বপ্নকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের পাশে ইউসিসি ও ইউনিক। বাংলা ভাষা চর্চা ও বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়ে তুলতে আয়োজন করা হয় ইউসিসি বাংলা অলিম্পিয়াড এবং ইউনিক বায়োলজি স্টার মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান। রাজধানীর ফার্মগেটে ইউসিসি হেড অফিসে অনুষ্ঠিত এ আয়োজনে সারা দেশ থেকে অংশ নেওয়া হাজারো শিক্ষার্থীর মধ্য দিয়ে নির্বাচিত বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ, সনদপত্র ও সম্মাননা। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন 2025-26 সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী জাহাঙ্গীর আলম শান্ত। এ সময় উপস্থিত ছিলেন ইউসিসি ও ইউনিকের চেয়ারম্যান ডক্টর এম.এ. হালিম পাটোয়ারি সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমি সবসময় যে কথাটি বলি, রেজাল্ট এক জিনিস, মেধা কিন্তু আরেক জিনিস। বুয়েটে যাও, মেডিকেলে যাও আর বিশ্ববিদ্যালয়ে যাও, তুমি যেখানেই তুমি যাবে না কেন, তোমাকে মেধার স্বাক্ষর রাখতে হবে। শুধু রেজাল্ট দিয়ে কিন্তু তুমি সেখানে যেতে পারবে না। শুধু রেজাল্ট দিয়ে খুব একটা বেশি দূর যাওয়া যায় না। রেজাল্ট সেই সবচেয়ে বেশি মূল্যবান এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো তোমাকে মেধাবী হতে হবে। শিক্ষার পাশাপাশি মেধা ও মানবিক মূল্যবোধ বিকাশে ইউসিসি ও ইউনিকের এই আয়োজন হয়ে উঠেছে শিক্ষার্থীদের জন্য নতুন প্রেরণা। বাংলা সাহিত্য, সংস্কৃতি আর চিরায়ত ঐতিহ্যের আবহে মুখর হয়ে ওঠে রাজধানীর ফার্মগেট। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন এবং বাংলা নববর্ষকে বরণ করে নিতে বর্ণাঢ্য আয়োজন করে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ IISC ফার্মগেট ক্যাম্পাস। গত 25শে বৈশাখ 1433 রাজধানীর আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ IISC ফার্মগেট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী ও বৈশাখী মেলা 1433।
বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আয়োজন করা হয় নানা সাংস্কৃতিক পরিবেশনা ও বৈশাখী উৎসব। দিনব্যাপী এই আয়োজনে অংশ নেয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা। শিক্ষার্থীরা পরিবেশন করে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাট্যাংশ। শিশু কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দমুখর। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা সংস্কৃতি ও সাহিত্য চর্চা নতুন প্রজন্মকে মানবিক, সৃজনশীল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য চর্চা শিক্ষার্থীদের মনন বিকাশে বিশেষ সহায়ক হবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বৈশাখী মেলা। মেলায় ছিল গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প ও বিভিন্ন স্টল। রঙিন সাজসজ্জা, বাংলা ঐতিহ্যের উপস্থাপন এবং সাংস্কৃতিক পরিবেশনায় দিনভর উৎসবের আমেজ বিরাজ করে পুরো ক্যাম্পাস জুড়ে। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, এমন আয়োজন শিশুদের মধ্যে বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা তৈরি এবং তাদের সৃজনশীল বিকাশে সহায়তা করবে। রবীন্দ্রনাথের মানবতার বাণী আর নজরুলের সাম্যের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেখছিলেন এটিএন বাংলার সময়ের সাথে। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে আবারও হাজির হব। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আইভি আক্তার আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।